আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতার উপর গত হচ্ছে 2টা লেকচার শেষ হয়েছে। আজকে আমাদের তৃতীয় লেকচার। তৃতীয় লেকচারে আমরা কি পড়ব? তৃতীয় লেকচারে আমরা হচ্ছে আজকে গতিশক্তি, বিভব শক্তি, শক্তির নিত্যতা এগুলা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে হচ্ছে প্রথমে আমি কি করব? প্রথমে আমি বেসিক, তারপর হচ্ছে এমসিকিউ কি কি কোশ্চেন আসে এবং সিকিউ কি কোশ্চেন আসে এবং অনুধাবনমূলক কি কি কোশ্চেন আসে ওগুলা দেখাই দিব, এবং সর্বশেষ ইউনিভার্সিটিতে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে বা কোথা থেকে এমসিকিউ টাইপ আসে, কোথা থেকে হচ্ছে রিটেন টাইপ আসে ওগুলা দেখাই দিব। তো চলো আমরা হচ্ছে আজকের ক্লাস শুরু করি। যে প্রথম দেখো, আমার প্রথম স্লাইডে হচ্ছে যে এর আগে আমি হচ্ছে কাজ খুব 2টা লেকচার খুব ভালোভাবে শেষ করছি। তোমরা যারা হচ্ছে কাজের এই গত 2টা লেকচার শেষ করো না, অবশ্যই করে শেষ করবা। তারপর হচ্ছে তাইলে হচ্ছে কাজের উপর থেকে একটা সিকিউ যদি আসে তাহলে অবশ্যই তুমি পারবে। এর পরবর্তী এখন দেখো শক্তি। শক্তি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। শক্তির মধ্যে কি আছে? যে যান্ত্রিক শক্তি আছে, বিভিন্ন ধরনের শক্তি আছে। যান্ত্রিক শক্তির মধ্যে আবার কি আছে? আছে গতিশক্তি, বিভব শক্তি এবং শক্তির নিত্যতা। এগুলা থেকে সিকিউ আসে, বোর্ড পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ আসবে। তো হচ্ছে আমরা ভালোভাবে বেসিক শেষ করব। বেসিক শেষ করার পাশাপাশি আমরা অনুধাবন, জ্ঞানমূলক, তারপর হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন আসে এই টাইপগুলো আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। যে শক্তি, এনার্জি, যে শক্তির সংজ্ঞাটা কি? শক্তির সংজ্ঞা হচ্ছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এক কথায় হচ্ছে যে কাজ এবং শক্তি একবারে সেম জিনিস। যে আমি যদি শক্তি নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে আমাকে কাজ নির্ণয় করলেই আমি বুঝতে পারবো ওইটা হচ্ছে কি পরিমাণ শক্তি ওখানে লাগছে। তো এখন দেখো, যে যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে তা দিয়ে শক্তির পরিমাপ করা হয়। তাহলে শক্তি যদি আমি পরিমাপ করতে চাই, দেখো আমাদের এই কাজটা পরিমাপ করতে হবে যে কি পরিমাণ কাজ করলো। কাজের মতো শক্তি একটি স্কেলার রাশি। দেখো এর আগে আমরা পড়ে আসছি, এর আগে আমরা কি পড়ছি? যে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ হচ্ছে দুইটা ভেক্টর রাশির ডট গুণ কি হয়? স্কেলার রাশি হয়। যারা হচ্ছে যে কাজের লেকচার করো না, অবশ্যই করবা, নাইলে কিন্তু ভালো বুঝতে পারবা না। এখন দেখো শক্তি। শক্তি যদি এখন আমি বলি যে শক্তি আমার যদি আলোচনা করা হয়, দেখো আমাদের শক্তির যে মধ্যে কি আছে? যে শক্তিকে বিভিন্ন বিভিন্ন প্রকার শক্তি আছে, ওই শক্তি নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, কাজ, কৃত কাজ, কৃত কাজ যদি আমি নির্ণয় করি, ওইটা ইজ ইকুয়াল টু আমরা কাজের পরিমাপ কিভাবে হয়? শক্তির পরিমাপ, শক্তির পরিমাপ, পরিমাপটা আমরা বুঝতে পারবো। শক্তির পরিমাপটা বোঝা যায়, কৃত কাজ দ্বারা শক্তির পরিমাপটা বোঝা যায়। তাইলে হচ্ছে যে আমরা কোথাও দেখবা কি, আমরা হচ্ছে যে কৃত কাজ বের করছি ওইটাই হচ্ছে ওই পরিমাণই শক্তি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে আমরা হচ্ছে কি শক্তির একক দেখব, শক্তির মাত্রা দেখব। এর আগে দেখো যে শক্তি বলতে আমরা আগে কি পড়লাম? যে এখানে হচ্ছে যে আমরা কৃত কাজ, কৃত কাজের একক পড়লাম, যে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পড়লাম? যে এর এসআই একক। এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। এসআই একক জুল। আর হচ্ছে এর আবার এসআই একক বা সিজিএস এককও পড়তে পারে। এছাড়া হচ্ছে কি যে অভিকর্ষী একক, এই কয়টা পড়ে ফেলবে এখান থেকে, এগুলো আমরা গত লেকচারে গেছে। এরপর হচ্ছে এর আমরা মাত্রা পড়লাম, যে এম এল স্কয়ার পার টি স্কয়ার, এই যে মাত্রা, এইটা হচ্ছে সেম। কৃতকাজ যেই কথা, শক্তিও সেম কথা। তাহলে চলো আমরা হচ্ছে যদি এখানে একক দেখি, যে এককটা কি? ওই হচ্ছে যে একই জিনিস, কৃতকাজের যে একক, শক্তির একক সেম, তাইলে এটার একক কি? একক আসবে জুল। এটার একক হচ্ছে যে জুল। এবং এর মাত্রা যদি আমি নির্ণয় করতে যাই, তো মাত্রা হচ্ছে যে সেম জিনিস, যে আমরা যদি শক্তি ই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিতে হবে। যদি তুমি মাত্রা বের করতে হয় তাহলে অবশ্যই তোমাকে ওটার থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাইলে হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার, এম এল স্কয়ার পার টি স্কয়ার, এই হচ্ছে আমার শক্তির মাত্রা। দেখো এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার ম্যাথ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এইটা আসছে, যে ম্যাথ অ্যাডমিশন টেস্টে কত 10-11 সালে এইগুলা আসছে, যে এগুলা বারবার রিপিট করবে। এইগুলো হচ্ছে যে যারা
মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ তারা হচ্ছে যে এই শর্ট শর্ট জিনিস তোমার মনে রাখতেই হবে, বা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউর মধ্যে এগুলা দিয়ে দিবে। এর পরবর্তীতে দেখো যে আমাদের কি শক্তির বিভিন্ন রূপ আছে। দেখো শক্তি কিন্তু এক প্রকার শক্তি নেই, বিভিন্ন প্রকার শক্তি আছে। যেমন ধরো যে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি এবং সৌর শক্তি। দেখো এছাড়াও আরো শক্তি আছে, বাট হচ্ছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বা এগুলো আমরা সচরাচর ব্যবহার করি। যে যান্ত্রিক শক্তি, এই দেখো যান্ত্রিক শক্তি আছে, এই যান্ত্রিক শক্তিকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি। তাইলে হচ্ছে আমাদের যে এই যান্ত্রিক শক্তিটা আছে, এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এখন দেখো আমরা যদি যান্ত্রিক শক্তির মধ্যে আসি, দেখো এইটা কিন্তু জ্ঞানমূলক একটা কুমিল্লা বোর্ডে আসছে ক নাম্বার, যে 1 মার্কের একটা কোশ্চেন আসছে যে যান্ত্রিক শক্তি আসলে কি। দেখো কোন বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য অথবা এই তিনটি কারণের জন্যই যদি কাজ করার যে সামর্থ্য লাভ বা অর্জন করে তাকে হচ্ছে কি যান্ত্রিক শক্তি বলে। এই যে যান্ত্রিক শক্তি আছে আমাদের, যে যান্ত্রিক যান্ত্রিক শক্তিটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এই যে যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গতি শক্তি, গতি শক্তি, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি। আসো এরপর হচ্ছে আমরা এই যে গতি শক্তি এবং বিভব শক্তি এটা নিয়ে বিস্তার আলোচনা করব, যে গতি শক্তির মধ্যে কি কি আছে, এর সমীকরণ কি, এর একক কি, তারপর হচ্ছে কি কাজে লাগে, কোন কোন কাজে আমরা ব্যবহার করি, এবং বিভব শক্তি আমরা কিভাবে নির্ণয় করব, এর একক কি, বা হচ্ছে কোথায় কোথায় ব্যবহার এগুলো। দেখো গতি শক্তির মধ্যে চলে আসলাম আমরা, কি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে গতি শক্তি। সংজ্ঞাটা দেখো জাস্ট, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে। কিসের জন্য ভাইয়া? শুধু গতির জন্য, তার গতির জন্য, তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য বা শক্তিটা লাভ করে ওইটি হচ্ছে বস্তুর গতি শক্তি। যে কোনো সচল বস্তুরই কি আছে, ওর মধ্যে একটা গতি শক্তি নিহিত আছে। যে গতিশীল একটা যে কোনো বস্তুর মধ্যে, ধরো এই হচ্ছে একটা তল, এই তলের মধ্যে একটা কোনো বস্তু গতিতে মানে ভি বেগে গতিশীল আছে, তাইলে হচ্ছে কি এর মধ্যে কি আছে, এর মধ্যে গতি আছে। গতি থাকার কারণে এর জন্য এর মধ্যে একটা শক্তি আছে, এই শক্তিকে বলা হয় কি গতি শক্তি। এখন এইটার যদি আমি একটা সমীকরণ নিই, যে গতি শক্তির সমীকরণটা কি, সূত্র জাস্ট হচ্ছে যে এর সূত্র। এখন দেখো এইটার মধ্যে কি আছে, বেগ আছে। এখন এই বস্তুটার আবার একটা কি আছে, আমরা জানি এই বস্তুর কি আছে, ভর আছে। তাইলে গতিশক্তির সূত্রটা হচ্ছে এরকম, যে গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন এই যে সূত্র, এই সূত্রের প্রতিপাদন কোথাও আসে না, আর হচ্ছে এগুলা আমাদের জানারও দরকার নাই, কোথাও আসবে না। জাস্ট হচ্ছে এই সূত্রটা এখান থেকে তোমার মনে রাখতে হবে, যে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই এম কি, এম হচ্ছে বস্তুর ভর, ভি কি বস্তুটার বেগ, তার উপর বর্গ। এখন দেখো গতি শক্তির সাথে ই কে কাইনেটিক এনার্জির সাথে যে কি আছে, যে আমাদের যে বেগ আছে, বেগের কি বর্গের সমানুপাতিক, বেগটার বর্গের সমানুপাতিক সম্পর্ক। এখন বলো ভাইয়া, যদি বলা হয় কোন বস্তুর বেগ 2 গুণ বৃদ্ধি করা হলো, দেখো এই বেগটাকে যদি আমি 2 গুণ বৃদ্ধি করি, হ্যাঁ 2v স্কয়ার হবে, 2 গুণ বৃদ্ধি মানে 2v স্কয়ার, 2 গুণ বৃদ্ধি করি তাহলে গতিশক্তি কত হবে, তাহলে গতিশক্তি 4 গুণ হবে। কারণ হচ্ছে এটার সাথে সম্পর্ক, এখানে যদি 2v তার উপর যদি হোল স্কয়ার দাও তাহলে এটা কত আসে, 4v স্কয়ার আসে। তাইলে কি আমাদের ই কে টা, যে ই কে টা আছে, ই কে টা কত হয়, 4 গুণ হয়। যে এখন তাহলে বর্গের সমানুপাতিক সম্পর্ক। এখন যদি 3 গুণ হয়, 3 গুণ হইলে কত হবে, 3 এর উপরে তাহলে 9 গুণ হবে। যদি বেগটা 3 গুণ হয় তাহলে গতিশক্তি কত হবে, 9 গুণ হবে। এরকম সমানুপাতিক হারে বাড়তে থাকবে। দেখো এখন এর একক কি, একক হচ্ছে ওই সেম, যে শক্তি আর হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি সবারই হচ্ছে কি জুল। এই সিম্পল জিনিস, এগুলা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসবে।
তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তারা কিন্তু এইসব শর্টকাট ছোট ছোট টুকটাক জিনিস আসবে, এগুলোই হচ্ছে ভুল হয়, এগুলোই অনেক সময় ভুলে যায়। যে জুল একে হচ্ছে যে দ্বারা প্রকাশ করা হয়, এবং মাত্রা কি, মাত্রা হচ্ছে এই সেম জিনিস। মাত্রাকে যদি তুমি ই কে যদি থার্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে দেখো, এখানে আমি বেরও করতে পারি সূত্র থেকে, যদি আমার মনে নাই যে এটার কি আসলে। দেখো সূত্রই আমি জানি হাফ এম ভি স্কয়ার। এখন দেখো এই হাফ কি, হাফ হচ্ছে ধ্রুবক সংখ্যা এম, এম হচ্ছে মাস, এটাকে আমি এম বড় হাতের এম দিলাম এইটা। আর হচ্ছে কি, আর আছে ভি, ভি আমরা কি জানি, ভি আমরা জানি এ, আমরা জানি এল টি স্কয়ার। এইটা হচ্ছে আমরা জানি এল পার টি, এইটা হচ্ছে, এইটাকে তুমি যদি বর্গ করো তাইলে কি আসে, তাইলে আসে দেখো এম, তারপর হচ্ছে এই এল স্কয়ার পার টি স্কয়ার। এই দেখো এইটা হচ্ছে, যদি তোমার মনেও না থাকে তাইলে হচ্ছে তুমি সূত্র থেকে বের করতে পারবা। এই হচ্ছে কথা, মাত্রা বের করলাম। পরবর্তীতে দেখো একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, যে আমাদের খ নাম্বারে কোথায়, ঢাকা বোর্ড 2023-এ আসছে, যে আমাদের এগুলো পারতেই হবে, পারার কোনো বিকল্প নেই। এগুলো যদি তুমি না পারো তাইলে হচ্ছে কি হবে, তোমার হচ্ছে দেখা থাকবে 1 মার্ক 2 মার্ক করে আস্তে আস্তে যদি যায়, তাইলে হচ্ছে তোমার 5টা কোশ্চেন হচ্ছে কত, 50 মার্ক। 50 মার্ক থেকে তুমি যদি অনেক কম পাও, তোমার এই 50-এর টার্গেট থাকবে আমি যে কোনো ভাবে, যেখানে 48 বা হচ্ছে 48টাই পুট হবো, যে 1-2 মার্ক আমার দুই একটাই কম দিতে পারে, বাট এর থেকে কম দেওয়ার কোনো সুযোগ নাই তুমি যদি ঠিকঠাক লিখো। আর এইবার কোশ্চেন আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। যে দেখো, গতিশক্তির মান সর্বদা ধনাত্মক হয় ব্যাখ্যা কর। এখন গতিশক্তির মান প্রথমে কি লিখবা, যে প্রথমে গতিশক্তি কাকে বলে, গতিশক্তির যে সংজ্ঞাটা, গতিশক্তি যে কাকে বলে সুন্দরভাবে লিখলা গতিশক্তি। এরপর হচ্ছে তুমি এর সূত্রটা লিখলে, যে গতিশক্তি কাকে বলে পুরোটা লেখার পর তারপর হচ্ছে এর সূত্রটা লিখবা, যে আমরা জানি কি হচ্ছে সূত্র হচ্ছে, বা সমীকরণটা হচ্ছে, সূত্রটা দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো সূত্রটা কি, যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন এখানে বলবা যে কি, যে এম ভরের কোন বস্তু ভি বেগে যদি গতিশীল থাকে তখন হচ্ছে যে এর গতিশক্তি হয় কি, হাফ এম ভি স্কয়ার। এখন এখানে তুমি তাকাও, এই যে হাফ, হাফ জিনিসটা হচ্ছে একটা সংখ্যা, তাইলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সবসময় ধ্রুবক থাকবে, ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে ধ্রুবক থাকবে, ধ্রুব থাকবে। আর এই যে এম ভর, দেখো এই যে ভর আছে আমাদের, ভর কি কখনো চেঞ্জ হয়, কোনো বস্তুর ভর কোথাও চেঞ্জ হবে না। পৃথিবীর পৃষ্ঠে যা, মহাশূন্যে তা, সব জায়গায় সেম থাকবে ভর। কারণ হচ্ছে ওজন পরিবর্তন হইতে পারে, কারণ ওজন, ওজন হচ্ছে কি পরিবর্তনশীল, কারণ হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এই যে জি এর পরিবর্তনের কারণে ওজন পরিবর্তন হইতে পারে, কিন্তু বাট ভরের কখনো পরিবর্তন হবে না। তাইলে দেখো ভরটা হচ্ছে কি একটা ধ্রুব, ধ্রুব সংখ্যা। হ্যাঁ, ভর হচ্ছে ধ্রুব। এখন থাকে কি, থাকে শুধু বেগ, বেগ পরিবর্তন হইতে পারে, হয়তো ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কম হইতে পারে, মন্দন হইতে পারে, ত্বরণ হইতে পারে, এটা ভাবা যায়। তাইলে শুধু সম্পর্ক কার সাথে, শুধু সম্পর্ক হচ্ছে যে দেখা যায় যে এইটা যে ধনাত্মক বা ঋণাত্মক হচ্ছে, এটা নির্ভর করবে কিসের উপর, বেগের উপর নির্ভর করবে। এখন তুমি দেখো, যদি যদি ধরি, যদি ধরো তুমি হচ্ছে বেগটা হচ্ছে কি, বেগটা হচ্ছে কোনোভাবে নেগেটিভ আসছে, হ্যাঁ নেগেটিভ, তখন কি হবে, তখন, তখন যদি তুমি কল্পনা করো, তখন দেখো এই সূত্রে বেগের উপর বর্গ, তাইলে এখন এইটা দেখো ই কে সমানুপাতিক হচ্ছে কি, যে বেগের উপর বর্গ। এখন বেগটা হচ্ছে মাইনাস ভি, এইটা কাইটা দিই, এটা হচ্ছে কিছু না। এখন দেখো মাইনাস ভি তার স্কয়ার। এখন দেখো মাইনাসের উপর যদি বর্গ করে, বর্গ কথার অর্থ কি, এই মাইনাসের উপরও বর্গ আসবে এবং ভি এর উপরও। মাইনাসের উপর বর্গ মানে কথা হচ্ছে মাইনাস 2 বার আসবে, যে মাইনাস গুণ মাইনাস, মাইনাস গুণ মাইনাস, তাইলে কি হয়, আচ্ছা এটা হচ্ছে মাইনাস গুণ মাইনাস, তাইলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এই জিনিসটা। তাইলে তুমি এখানে যদি মাইনাস চিহ্ন দাও, তাইলে এই বেগটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আসে, যে ই কে প্রফেশনাল ভি স্কয়ার। আবার যদি তুমি যদি ধরো যে যদি ভি যদি পজিটিভ হয়, কি হয়, পজিটিভ হয়, তখন কি হয়, তখন হচ্ছে যে দেখো ই কে সম্পর্ক কি, ই কে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখন পজিটিভ আসলে কি হবে, পজিটিভ আসলে ওই পজিটিভই হয়ে যায়, তাইলে হচ্ছে এখানে আর কোনো চেঞ্জ নেই, তাইলে হচ্ছে ই কে সমানুপাতিক হচ্ছে ভি স্কয়ার। দেখো
কোনোভাবে কি এটা কি এখন ঋণাত্মক করা সম্ভব? কোনোভাবেই ঋণাত্মক করা সম্ভব না, কারণ সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে এ ভি এর উপর যে এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এখন দেখো নেগেটিভ যদি নেই, বেগটা যদি নেগেটিভ নেই তখনও ধনাত্মক মান আসে, যদি এর ধনাত্মক মান নেই তাহলে তো অবশ্যই ধনাত্মক আসবেই। তাইলে কখনো কি ধনাত্মক হয়, তাহলে গতিশক্তির মান সর্বদা কি হবে, ধনাত্মক হবে, কখনো ঋণাত্মক হবে না। এরকম একটু আলোচনা করে দিবা, হচ্ছে তোমার এই 2 দিতে বাধ্য থাকবে। এরপর দেখো যে অনুধাবনমূলক আরেকটা প্রশ্ন আছে যে কোন বস্তুর গতিশক্তি 10 জুল ব্যাখ্যা করো। আসলে 10 জুল গতিশক্তি, তাহলে তুমি এখন একবারে সিম্পলি গতিশক্তি কাকে বলে, হ্যাঁ গতিশক্তি কাকে বলে এটা দিবাই, কারণ হচ্ছে প্রথম শুরু করবে এটা দিয়ে যে গতিশক্তি, তারপর হচ্ছে এত জুল বলতে বোঝায় গতি শক্তি, গতিশক্তি, এরপর হচ্ছে কি দেবা যে এত জুল বলতে বোঝায় কি বোঝায়, যে যে আমরা সমীকরণ থেকে পাই, যে গতিশক্তির সমীকরণ, সমীকরণ থেকে, সমীকরণটা কি, সমীকরণ আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার, ই কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। এখন এই ই কে, এখন দেখো যে এখন গতি শক্তিটা কত জুল, 10 জুল। এখন এই 10 জুল যদি আমার এইটা করতে হয়, এই গতি শক্তিটাকে যদি 10 জুল করতে হয়, তাহলে হচ্ছে আমার এখানে কি করতে হবে, দেখো এই হাফটা হাফ রাখতেই হবে। এখন এই এম এর মান যদি তুমি 2 নাও, কত 2 নাও, তাহলে এই হাফ কাটা যাবে। এর পরবর্তীতে তাহলে বেগটা আমি কত নিতে পারি, বেগটাকে যদি তুমি √10 নাও, হ্যাঁ তাইলে হচ্ছে এটা হচ্ছে স্কয়ার দাও, তাইলে দেখো যে বেগের মান যদি √10 নাও তাইলে কি হয়, তাইলে হচ্ছে দেখো এই স্কয়ার আর হচ্ছে এই রুটে কাটা যায়, তাইলে এখানে আলটিমেটলি এখানে কত থাকে, 10 থাকে। তাইলে এই 10 আর এই 10 সমান হয়ে যায়। দেখো তাইলে হচ্ছে আমার এই জিনিসটাকে তুমি এরকম জাস্ট একটু বসাই দেখাবা, এরপর বলবা যে 2 কেজি, তাইলে ভরটা নিলাম কত ভাইয়া, ভরটা নিলাম এমটা নিলাম 2 কেজি, তাইলে 2 কেজি ভরের, 2 কেজি ভরের কোন বস্তু, কোন বস্তু, কোন বস্তুর যদি বেগ, যদি যদি কি হয়, সুন্দরভাবে একটু ঘুষাই লিখবা, আমি হচ্ছে তোমাদের জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা হচ্ছে খাতার মধ্যে সুন্দরভাবে নোট করবা, যে যদি কি হয় বেগটা, যদি বেগ বেগ রুট রুট ওভার কত 10 হয়, তখন ওই বস্তুর গতিশক্তি কত হবে, 10 জুল। খুব সুন্দরভাবে এইটা লিখে দিবা, শেষ। এরপর দেখো গতিশক্তি ও ভরবেগ। এখন গতিশক্তি এবং ভরবেগের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। দেখো গতিশক্তি সমান আমরা ভরবেগ সমান জানি কি, যে ভরবেগ, ভরবেগ পি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এম ভি জানি ভরবেগ, তোমরা এর আগে পড়ে আসছো। এবং গতিশক্তি আমরা কি জানি, গতিশক্তি, আচ্ছা গতিশক্তি, গতিশক্তি আমরা ই কে ইজ ইকুয়াল টু কি জানি, হাফ এম ভি স্কয়ার। এখন এর দিকে তাকাইলে দেখবা কি একটু সম্পর্ক কেমন জানি আছে, যেমন এর মধ্যে দেখো এম আছে, তারপর এই ভরবেগের মধ্যে এম আছে, এর মধ্যে বেগ আছে, এর মধ্যেও বেগ আছে। চলো তাইলে দেখা যায় একটা কি সম্পর্ক তৈরি করা যায়, আমরা একটু দেখে নিই। যে আমরা হচ্ছে তাইলে আমরা দেখো গতিশক্তি আমরা কি জানি, যে গতিশক্তি আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু কি জানি হাফ এম ভি স্কয়ার। এখন তুমি এই যে হাফ এম ভি স্কয়ার, এখন উপরে এটা হচ্ছে যে আমি এই যে উপরে তুমি একটা এম বৃদ্ধি করো, নিচে একটা এম দ্বারা ভাগ দাও, একটা উপরে এম দ্বারা গুণ করো, তাহলে সেম জিনিস আসবে। তাহলে এই এম, এই ভি স্কয়ার আছে আর এ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার এইটা। এরপর হচ্ছে এখানে আমি একটা এম দিব, গুণ করব, আর এই সাইডেও আমি একটা এম দ্বারা গুণ করব। এখন কি হয়, উপরে হয় এম স্কয়ার, তাহলে এইটা এখানে দেখো যে এম স্কয়ার ভি স্কয়ার থাকে ডিভাইডেড বাই কি থাকে, 2 এম থাকে। এখন এইটাকে যদি তুমি এরকম লেখো এম ভি এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এম, এটা যদি থাকে তাহলে এইটা কি এম ভি সমান আমি কি লিখতে পারি, ভরবেগ পি, তাহলে দেখো পি স্কয়ার ডিভাইডেড বাই 2 এম। এই দেখো এইটা হচ্ছে আমার গতিশক্তির সাথে ই কে এর সাথে সম্পর্ক হচ্ছে এইটা, তাহলে এইটাই হচ্ছে যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। এই দিয়ে কিন্তু অনেক ম্যাথ করব আমরা, এই দিয়া সমীকরণ দিয়ে আমরা অনেক ম্যাথ করব। দেখো
যে গতিশক্তি ও ভরবেগ, গতিশক্তি এবং ভরবেগ দিয়ে এই একটা দেখো আমাদের যে অনুধাবনমূলক কোশ্চেন বা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন বা হচ্ছে আমাদের এমসিকিউর মধ্যে এগুলো আসে। দেখো 4 কেজি এবং 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত নির্ণয় করো। এখন গতিশক্তির অনুপাত বের করতে হবে, গতিশক্তির অনুপাত বের করতে হবে। এখন দেখো ভরবেগ কি, ভরবেগ হচ্ছে বস্তু দুইটার ভরবেগ সমান যতই, তাইলে এখন এখানে আমি যদি গতিশক্তির অনুপাত বের করতে চাই তাইলে হচ্ছে দেখো একটা যে 4 কেজি ভরের, 4 কেজি ভরের যদি এটার হচ্ছে গতিশক্তি বের করব, আর এইটার হচ্ছে কি মানে গতিশক্তি বের করব, আবার হচ্ছে 9 কেজি ভরের বস্তুরও গতিশক্তি বের করব। এখন দেখো যে 4 কেজি ভরের ই কে, প্রথমটা হচ্ছে এইটা যদি অন ধরি, এইটার গতিশক্তি ই কে অন ধরি, আর এইটার গতিশক্তি কে ই কে টু ধরি। ই কে অন ডিভাইডেড বাই যে ই কে টু ইজ ইকুয়াল টু, আমি এখন গতিশক্তি যেহেতু সমান, গতিশক্তি কি এখানে কি আছে, দুটি বস্তুর ভরবেগ সমান, কি ভরের দুটি বস্তুর সমান ভরবেগে গতিশীল, সমান ভরবেগে, ভরবেগ কি সমান জানি, তাইলে ভরবেগ যদি সমান হয় তাইলে আমরা এখানে কি বললাম যে এই বস্তুর জন্য ভরবেগ কি, এই বস্তুর জন্য ভরবেগের যে সমীকরণটা আমি বসাই, কি পড়ছিলাম যে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, আর এই হচ্ছে এই। এখন দেখো 4 কেজি ভরের জন্য এইটাকে ধরবো আমরা, এই 4 কেজি কে ধরবো এম ওয়ান, আর হচ্ছে এই 4 কেজি কে এম ওয়ান, আর হচ্ছে এইটা হচ্ছে কি আছে, আবার হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m2, 9 কেজির জন্য m2। এখন এইটাকে যদি তুমি উপরে নিচে করো তাইলে হচ্ছে এখানে কি থাকে, পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এখন এখানে আমরা কি, এখানে ভরবেগ পি অন এর ভরবেগ যেটা যে 4 কেজির জন্য এবং এইটার হচ্ছে সেম, এই দুইটা হচ্ছে সমান বলে দিছে আমাদের কোশ্চেনের মধ্যে, এর জন্য আমি এখানে অন টু আর দেই নাই। এইটা ইনটু কি হবে, এটা উল্টাই দিলে উপরে থাকে 2m2 ডিভাইডেড বাই পি স্কয়ার, তাহলে এই পি স্কয়ার কাটো, এই এম কাটো, সরি এই টু কাটো, এখানে থাকে এম অন আর এখানে থাকে এম টু, তাহলে উপরে থাকে এম টু ডিভাইডেড বাই এম অন, তাহলে অনুপাত কত আসবে, অনুপাত হচ্ছে যে উপরে এম টু কত 9 আর নিচে আসছে 4, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 9:4, এইটা হচ্ছে যে আমাদের যে অনুপাতটা আমরা বের করে ফেললাম 9:4। এরপরে দেখো যে সমান বেগ নিয়ে চলমান একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। এখন দেখো একটা বস্তু হালকা বস্তুকে যদি তুমি এম ধরো, এম হচ্ছে এই একটা হালকা বস্তু, যে হালকা বস্তুটা, আর হচ্ছে ভারী একটা বস্তু এটা হচ্ছে ভরের এম বস্তুর দ্বিগুণ। এখন ভারী বস্তুকে ধরো তুমি এম ধরো, বড় হাতের এম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2m, 2m মানে দ্বিগুণ, হালকা বস্তুর দ্বিগুণ হইলো, এই হচ্ছে যে এখানে। এরপর বলছে কি আমাদের যে দেখো হালকা এবং ভারী বস্তু গতির দুটির গতিশক্তির অনুপাত হবে, যে এখন গতিশক্তির অনুপাত বের করতে বলছে আমাদের, যে একটা হচ্ছে ভারী বস্তু এবং হালকা বস্তু দেওয়া আছে এবং গতিশক্তির অনুপাত বের করবে। তাহলে গতিশক্তির অনুপাত প্রথমে দেখো এটা হচ্ছে হালকাটা আগে লিখবো তারপরটা ভারী, তাহলে হালকা বস্তুর হচ্ছে যে দেখো হালকা বস্তুর জন্য গতিশক্তি ই কে, এটা হচ্ছে ছোট হাতের এম ডিভাইডেড বাই ই কে, এটা হচ্ছে বড় হাতের এম এর জন্য বের করব। যে এখন দেখো এখন এটা হচ্ছে আমরা কি জানি, হাফ হাফ এম ভি স্কয়ার মানে কি, হাফ এম ভি স্কয়ার, তাহলে এই এম এই হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, ওই হাফটা এখানে এইভাবে লিখলাম। এরপর হচ্ছে দেখো এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে এখন যে এইটা হবে বড় হাতের এম, এটা হচ্ছে যেহেতু আমাদের এই ভারী ভারী বস্তুর জন্য এটা হচ্ছে বড় হাতের এম, আর এইটা হচ্ছে ছোট হাতের এম। এখন যদি এটাকে আমি ঘুরাই লিখি তাহলে হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, এটাকে আমি এটা উল্টাইলে এখানে থাকে 2 ডিভাইডেড বাই বড় হাতের এম বাই ভি স্কয়ার। এখন তুমি কাটো এই টু কাটো, এই ভি স্কয়ার কাটো, এখন এই এম এর পরিবর্তে আমি এই যে 2m আছে এইটা বসাবো, দেখো উপরে থাকবে কত m আর নিচে থাকবে 2m, এই যে আমি এই মানটা বসাই দেব 2m। এই m কাটো, তাহলে কি হবে, তাইলে হচ্ছে 1:2 আমার আসছে যে অনুপাতটা হবে 1:2।
খুবই ইজি, যদি তুমি বুঝে বুঝে করো তাইলে হচ্ছে খুবই ইজি লাগবে। দেখো, কাজ শক্তি উপপাদ্য হচ্ছে, কাজ শক্তি উপপাদ্য কি, বিবৃতির মধ্যে দেওয়া আছে যে কাজ শক্তি উপপাদ্য আমাদের জানতে হবে, যে এর বিবৃতিটা কি, আসলে কাজ শক্তি উপপাদ্য জিনিসটা কি, যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ, লব্ধি বল কর্তৃক কৃত কাজ, ডব্লিউটা কি হবে, গতিশক্তি পরিবর্তনের সমান হবে। এখন দেখবো গতিশক্তি পরিবর্তন জিনিসটা আসলে কি, যে কৃত কাজ কি হবে, গতিশক্তি পরিবর্তনের সমান হবে। এইটাই আমরা এখন দেখবো, যে ধরো একটা কি আমার হচ্ছে, এখানে হচ্ছে একটা এফ মানের বল, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এফ মানের বল কাজ করতেছে, এইদিকে ভি বেগে যাইতেছে যাইতেছে আদিবেগ নিয়ে। এখন এইখানে হচ্ছে কি হয়, যে এখানে হচ্ছে আদিবেগ থাকে। এখন এই বস্তুর উপর যদি আমি একটা ত্বরণ দিই, যে ত্বরণ হয়েছে, যে আবার একটা বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা এইখানে আসছে, এই বস্তুটার এখন এখানে একটা কি হয়েছে, বেগ হয়েছে, এখানে হচ্ছে একটা শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ আর এইটা হচ্ছে শেষ বেগ। এই বস্তুটার হচ্ছে এফ বলে ক্রিয়া করতেছে, ত্বরণ হচ্ছে এ, এবং এই বস্তুটা হচ্ছে এদিকে আগাই যাচ্ছে। এখন এটার হচ্ছে যে কি, এস হচ্ছে যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। এখন এইখানে বলছে যে বল দ্বারা কৃত কাজ, এই যে বলটা আমার, এই বল দ্বারা কৃত কাজ আমরা জানি যে কৃত কাজ আমরা আগে পড়ছি আগের যে লেকচার গুলা, যে কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ এস। এখন এই এফ জিনিসটা কি, এফ জিনিসটা হচ্ছে যে এফ সমান আমরা কি জানি, এম এ, এম এ, আর এই এস ইন্টু এস থাকবে। এখন তুমি যদি ই করো, যে এখন দেখো এ, আমরা একটা সূত্র পড়ছি যে আদি বেগ এবং শেষ বেগ যদি এরকম হয়, যে ভি স্কয়ার সমান কি, ইউএস ভি নট স্কয়ার, সরি ভি নট স্কয়ার প্লাস 2 এস। এখন যদি তুমি এখান থেকে এসটা এটা নির্ণয় করো, এ যদি তুমি এই পাশে রাখো, তাহলে হচ্ছে তোমার কি থাকবে, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2s। এখন এই এর মানটা তুমি এখানে বসাই দেবা, জাস্ট এম, আর হচ্ছে এখানে কি থাকে, যে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2s, আর হচ্ছে ইনটু এস। এখন এই এস এখানে কাইটে দাও, আমাদের বেশি পরে দূরে নেওয়ার দরকার নেই, এস এস কাইটে দিলে কি থাকে, এই টুটাকে তুমি এই সামনে নাও, তাইলে হচ্ছে এখানে লিখতে পারো হাফ, আর এখানে লিখতে পারো এম, আর এখানে কি লিখতে পারো, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। এখন এইটা তুমি কি করতে পারো, এইটাকে তুমি লিখতে পারো দুইটা হিসেবে, যে এইটা এই যে গুণাকারে আছে আলাদা আলাদা গুণ দিয়ে দাও, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। এইটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন। দেখো, শেষ গতিশক্তি যে আছে হাফ এম ভি স্কয়ার, চূড়ান্ত গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এইটাই হচ্ছে গতি শক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, ঠিকই গতিশক্তি। তাইলে আমরা পেলাম যে কি, আমরা উপপাদ্যটা একবারে বের করলাম, যে বল ধারা কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, যে গতিশক্তির পরিবর্তন কি, এই যে চূড়ান্ত গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। খুবই ইজি, এই জিনিসগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়লে খুবই ইজি লাগবে তোমাদের কাছে। এখন দেখো, যে গতিশক্তি আমরা একবারে শেষ করলাম, যে গতিশক্তি সম্পর্কে এখন আমরা যাব বিভব শক্তি। দেখো, এরপর হচ্ছে তোমাদের লেকচারে আমরা কি করব, যে বেশি বেশি সিকিউ করাবো। এই অধ্যায় শেষ করার পর আমি বেশ কিছু সিকিউ করাবো, তোমার এই অধ্যায় আর কোনো কিছু বাঁচবে না। দেখো, স্থিতি শক্তি বা বিভব শক্তি, যে পটেনশিয়াল এনার্জি, সংজ্ঞাটা পড়ো জাস্ট একবার, যে বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, অথবা বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি অর্জন করে তাকে বস্তুর গতিশক্তি বা বিভব শক্তি বলে। জাস্ট এখানে কি হয়, যে এখানে দেখো বস্তুর অবস্থানের পরিবর্তন করতে হবে, যে বস্তু স্বাভাবিকভাবে যে অবস্থায় আছে ওর থেকে একটু আমি ওকে আরেক জায়গায় নিলাম, এর ফলে কি হয়, ওর মধ্যে একটা বিভব শক্তি চলে আসে, ওই বিভব শক্তি দিয়ে ও কাজ করতে পারে। এই বিভব শক্তি দিয়ে যদি কাজ করতে পারে, এটা যদি তুমি নির্ণয় করতে যাও, তাইলে হচ্ছে দেখবা কি বিভব শক্তি থাকে কোন সব বস্তুর মধ্যে, যাদের হচ্ছে সংরক্ষণশীল যে সব বস্তু আছে ওইগুলা সংরক্ষণশীল ধর্ম প্রদর্শন করে, যে পুরো পথ ঘুরাই আবার আদি বিন্দুতে নিয়ে আসলে কি হয়, কৃতকাজ শূন্য হয় ওই সব ক্ষেত্রে। যেমন যে সংরক্ষণশীল, এখানে একটু বলে দিই, লিখে দিই, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে,
বলের ক্ষেত্রে। এই বিভব শক্তি বা স্থিতিশক্তি থাকে কোথায়? যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। সংরক্ষণশীল বল যদি তুমি ধরো, উদাহরণ কি দিতে পারি? উদাহরণ হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল বা অভিকর্ষীয় বল। তারপর হচ্ছে স্প্রিং বল, কি আমরা স্প্রিং স্প্রিং বল দিতে পারি। তারপর হচ্ছে আরো আছে যে আমাদের তো স্থির তড়িৎ বল, এগুলো আমরা দিতে পারি। এগুলো হচ্ছে কি সব সংরক্ষণশীল বল। এখন দেখো ঘর্ষণ বল দিলে কিন্তু হবে না, এর কিন্তু এটা কি সংরক্ষণশীল বল নয়। তাইলে হচ্ছে এই সব ক্ষেত্রে সবসময় কি থাকবে? স্থিতিশক্তি বা বিভব শক্তি কাজ করবে। যেমন ধরো এই হচ্ছে একটা আমাদের কি আছে, আমাদের হচ্ছে একটা ভূমি। এই ভূমি থেকে একটা বস্তুকে যদি আমি এই যে এই উচ্চতায় নিয়ে যাই, এই হচ্ছে বস্তুটাকে কি আমি এই উচ্চতায় নিয়ে যাই, এটা হচ্ছে এই উচ্চতায়, এই বস্তুটার ভর হচ্ছে এম, আর হচ্ছে কি এই বস্তুটার ভর এম, এবং অভিকর্ষ ত্বরণ এই ক্ষেত্রে কি হয়? অভিকর্ষ ত্বরণ জি থাকে, অভিকর্ষ ত্বরণ জি থাকে। আমরা এইটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখি এফ ইজ ইকুয়াল টু এম জি, কারণ অভিকর্ষ ত্বরণ দ্বারা বল দ্বারা কাজ করে, এর জন্য এফ ইজ ইকুয়াল টু জি। এখন এইখানে বিভব শক্তি, যদি এটার হচ্ছে বিভব শক্তি আমি নির্ণয় করতে যাই, তাহলে ওইটা সমান কি দিতে পারি? যে কৃত কাজ। বিভব শক্তি সমান কৃত কাজ। এখন কৃত কাজ আমরা এর আগেই পড়ে আসছি যে বস্তুর হচ্ছে কৃত কাজ কি হয় এই অবস্থায়, যে কোনো বস্তু উপরে নিলে আমরা লিখতে পারি কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ এস। এখন এফ সমান কি? এই যে অভিকর্ষ বল, তাহলে আমরা লিখতে পারি এই যে এফ সমান এম জি, এবং এই এস হচ্ছে এস সরণ। এখানে আমরা যেহেতু উচ্চতা কাজ করতেছে, এখানে হচ্ছে এটা হচ্ছে এইচ। তাইলে এই হচ্ছে বিভব শক্তির সমীকরণ। কি বিভব শক্তির সমীকরণ? হচ্ছে ইপি মানে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা অনেক এমসিকিউ করব, অনেক কিছু করব। এরপর হচ্ছে দেখো যে অনুধাবনমূলক প্রশ্ন আছে একটা, খুবই সুন্দর একটা চমৎকার, যে যশোর বোর্ড 2021 সালে আসছে। দেখো, দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানের ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি এবং স্থিতিশক্তি হচ্ছে বিভব শক্তি হতে পারে, যে স্থিতিশক্তি বা বিভব শক্তি সমান হতে পারে কিনা ব্যাখ্যা কর। যে দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানের ভূমি হতে একই উচ্চতায় রাখলে, আমার উচ্চতাটা যদি একই থাকে, মানে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু, মানে এটা হচ্ছে প্রথম বস্তুর উচ্চতা এবং এইচ টু হচ্ছে দ্বিতীয় বস্তুর উচ্চতা যদি হয়, তখন হচ্ছে যে আমরা দেখব কি বিভব শক্তি সমান হয় কিনা। না, অবশ্যই হবে না। দেখো, আমি যদি তোমাকে, এটা হচ্ছে কি তুমি সুন্দরভাবে ঘুষাই লিখবা যে প্রথম বিভব শক্তি কাকে বলে, সুন্দরভাবে লিখবা, এবার বিভব শক্তির সমীকরণ দিবা। তারপর হচ্ছে দেখো, আমি যদি এইটাকে আমি মেরু ধরি, কি ধরি? মেরু বিন্দু, মেরুর যে আমাদের যে সমতল যে ভূমিটা, এইটাকে ধরি, আর এইটাকে যদি আমি বিষুবীয় ধরি, বিষু বিষুবীয় বিষুবীয় প্রান্ত যদি ধরি। এখন দেখো, মেরু অঞ্চলে কি হয়? অভিকর্ষ ত্বরণের মান থাকে বেশি, অভিকর্ষ ত্বরণ জি ওয়ান ধরি, এবং বিষুবীয় অঞ্চলকে ধরি জি টু, এটার মান থাকে কম। তোমরা পড়ছো এর আগেও যে মেরু অঞ্চলে জি এর মান কি হয়? বেশি হয়, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হয়। এখন এখান থেকে যদি একটা বস্তু এই উচ্চতায় নিয়ে যায়, আবার এখান থেকেও যদি আমি আরেকটা বস্তু এই উচ্চতায় নিয়ে যাই, তখন আমরা দেখো এখানে আমরা কি জানি? আমরা জানি কি যে এই ক্ষেত্রে কৃত কাজটা কি হবে? যে ইপি ইপি অন ধরি, না ইপি ধরি, হ্যাঁ ইপি অন, যেহেতু এইটা করব, তাহলে আমরা জানি এখানে এম, ধরো ভর তো সেমই থাকবে, ওই বস্তু কিন্তু একই বস্তু, তাহলে ভর সেম এম। এখন দেখো জি, এইটা হচ্ছে অন, এটা হচ্ছে এইচ, এইচ হচ্ছে সবার ক্ষেত্রে সেম, এর জন্য এটাকে আমি কি ধরবো? দুইটা সমানই এইচ। আর এইটার ক্ষেত্রেও দেখো ইপি ইপি টু ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এম তো সেম থাকবে, তারপর জি টু, আর হচ্ছে এইচ। এখন দেখো, অভিকর্ষ ত্বরণ যেহেতু এইখানে বেশি, অভিকর্ষ ত্বরণ যেহেতু মেরু অঞ্চলে বেশি, তাহলে এই যে মানটা এম জি এইচ অন মেরু অঞ্চলে, এই মানটা হবে কি বেশি, এই মানটা হবে কি বড়, এই মানটা হবে কি বেশি বা বড়। এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান হবে বেশি। আর এখানে বিষুবীয় অঞ্চলে যেহেতু জি এর মান কম, তাইলে এই যে আমাদের যে
বিভব শক্তি বিষুবীয় অঞ্চলে এর মানটাও হবে কি কম। সুন্দরভাবে একটু ঘুষাই লিখবা, যে এগুলাই যা বলছি সুন্দরভাবে একটু ঘুষাই লিখলে তোমার হচ্ছে যে ফুল মার্কস দিতে বাধ্য। এর পরবর্তীতে দেখো আমরা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। এর পরের লেকচারে আমরা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা পড়বো। বেশ কিছু হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ রাখবো এবং সিকিউ রাখবো একবারে, একটা দুইটা হচ্ছে একবারে যেগুলো পরীক্ষা আসবে ওই সিকিউ গুলো রাখবো। এরপর হচ্ছে যে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ক্ষমতা আছে। এবার হচ্ছে আমরা এই পুরো অধ্যায়টা শেষ করব একবারে ঘুষানো রুটিন অনুযায়ী। তো হচ্ছে তোমরা হচ্ছে যারা ক্লাস করছো সকলের জন্য অভিনন্দন, এবং হচ্ছে তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর প্রতিদিন হচ্ছে ক্লাসগুলো দেখবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।